আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা গত কয়েকটা ক্লাসে আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, যে অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশন, তারপরে অ্যাকাউন্টিংয়ের কিছু প্রিন্সিপালস, কনস্ট্রেন্টস, লিমিটেশনস, এইগুলো। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা ম্যাথামেটিক্যাল প্র্যাকটিসে যাব। আর তোমরা জানো যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ে অনেকগুলো ম্যাথ আছে। যেমন প্রথমেই আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলবে, জার্নাল করতে বলবে, তারপরে তার থেকে লেজার করতে হবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে, এরপরে কারেক্ট ট্রায়াল ব্যালেন্স, বিভিন্ন রকমের। তো সেই অনুযায়ী আমরা আজকে একটা অঙ্ক তৈরি করতেছি এবং সেটা সমাধান করার চেষ্টায় আছি। যদি আমরা লেনদেনগুলো পড়ে দেখি, প্রথমে আমাদের জানতে হবে জাবেদা আসলে কি। জাবেদা হলো যে কোনো ঘটনাগুলো যে অর্থাঙ্কে পরিমাপযোগ্য সেই লেনদেনগুলো তারিখের ক্রম অনুযায়ী প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা। তাহলে জাবেদা আসলে কি হিসাবে প্রাথমিক বই, ঠিক আছে। তো প্রাথমিক বইতে আমরা তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট আকারে সাজাবো। আর এও আমরা আলোচনা করেছি ডেবিট হলো কি, আসলে ডেবিট হলো হিসাবের বাম পক্ষ আর ক্রেডিট হলো হিসাবের ডান পক্ষ। তো তুমি এখন আমরা যখন জাবেদা করব, আগে যেমন করতাম নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট লেখা যাবে না, বলবো ঠিকই কিন্তু লিখবো না। এটাই হলো আমার মোটামুটি এই মডার্ন কনসেপ্টের জার্নাল করার নিয়ম। তো দেখো প্রথমে বলছে, তোমরা যদি একটু লেনদেন দেখতে পারো, বলছে মিস্টার রনি, 1 নম্বর অঙ্ক, লাইসেন্স সিপিএ। সিপিএ 15 কি, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ হার বিজনেস দ্য ফলোয়িং ইভেন্টস অ্যান্ড ট্রানজাকশনস অকার্ড ইন মে 2017। 2017 সালের মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো হয়েছে। তাহলে আমরা এতদিন বাংলায় করে আসতাম, আজকে সেটা কি করব, ইংলিশে। এই হলো পার্থক্য। তো প্রথমে রনি মে মাসে তার নিম্নলিখিত লেনদেন হয়েছে সেটা বোঝাচ্ছে। তো যাই হোক, প্রথমে আমরা ডেটের করে ডেট দিব। এটা হলো বুঝতেই পারতেছো 2017, এটা তারপরে মে মাসের 1 তারিখের ঘটনা। 1 তারিখে প্রথমে কোনো লেনদেন হয়নি, পরে যে এই টাকাটা তুমি যদি বুঝো, দেখো আমরা এখন এইটা করতেছি। রনি ইনভেস্টেড টাকা 25,000 ক্যাশ। আমরা এর যদি বাংলা বলি, রনি 25,000 টাকা নগদ বিনিয়োগ করে কারবার শুরু করেছে। তো তোমরা যখন জার্নাল করতে যাও তখন তোমাদেরকে আগে মনে করে দেখো, আমরা একাদশ দ্বাদশী করে আসছিলাম, টোটাল হিসাব হলো 6 প্রকার। কি কি? সম্পদ, ব্যয়, উত্তোলন, এগুলোর ক্যারেক্টার 1, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো আর এক। আমি যদি একটু লিখি যে অ্যাসেটস, এক্সপেন্স আর কি ড্রয়িংস, এইগুলোর সবসময় স্বাভাবিক যে হলো ডেবিট, এদের নর্মাল ব্যালেন্স কি ডেবিট। ঠিক তেমনি এর বিপরীত অ্যাসেটস এর বিপরীত কি লায়াবিলিটিস, এর বিপরীত হলো রেভিনিউ, এর বিপরীত হলো কি ক্যাপিটাল বা অনার্স ইকুইটি বলতে পারো। এর আবার স্বাভাবিক জের কি ক্রেডিট। এই হলো স্বাভাবিক জের গেল। এখন আরো একটু জিনিস মনে রাখবা, এই তিনটার ক্যারেক্টার 1, এই তিনটার ক্যারেক্টার আর 1। এই ক্যারেক্টার কি, এই তিনটার যে কোনো জিনিস যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ হলে কি হবে বাবা, ডেবিট। আর এই তিনটার যে কোনো জিনিস যদি ডিক্রিজ হয় কি হবে, ক্রেডিট। এইটা মনে রাখতে হবে। অর্থাৎ কি শিখলাম, সম্পদ, ব্যয়, উত্তোলন, বাড়লে ডেবিট। আমরা যদি এখন কালার চেঞ্জ করি একটু, বাড়লে ডেবিট আর কমলে কি ক্রেডিট। ঠিক তেমনি এই আয়, দায়, মালিকানা সত্ত্ব, আমি এইভাবে মিলাই লিখি, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো যদি আবার তোমার ডিক্রিজ হয়, ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে কি হবে, ক্রেডিট। এটা হলো জার্নাল করার মূল কনসেপ্ট। তাহলে একটা জিনিস খেয়াল করবা, এই তিনটার ক্যারেক্টার যা, এই তিনটার ক্যারেক্টার তার উল্টা। অর্থাৎ সম্পদ, ব্যয়, উত্তোলন বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। ঠিক তেমনি তার বিপরীত, আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট আর কমলে কি ডেবিট। এই সিস্টেমগুলো যদি আমরা বুঝি, আমরা কি কি শিখলাম এখান থেকে, সম্পদ, ব্যয়, উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এর বিপরীত হলো আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে হবে ক্রেডিট, কমলে হবে ডেবিট। আর
এই তিনটার স্বাভাবিক জের কি? নর্মাল ব্যালেন্স ডেবিট, আর এদের নর্মাল ব্যালেন্স কি? ক্রেডিট। তাহলে বুঝতে পারলাম সম্পদ ব্যয় উত্তোলন কখনোই ক্রেডিট জের প্রকাশ করতে পারে না। ঠিক তেমনি আয় দায় মালিকানা সত্ত্ব এরাও কখনোই ডেবিট জের প্রকাশ করতে পারে না, এরা অলওয়েজ ক্রেডিট জের প্রকাশ করবে। এই হলো মোটামুটি আমাদের জার্নাল করার মূল কনসেপ্ট। তাহলে এখন তোমাকে একটা লেনদেন করে দেখতে হবে যে আমার এই লেনদেন দ্বারা সম্পদ বাড়তেছে, আয় বাড়তেছে, না দায় বাড়তেছে, কি হচ্ছে। যদি সম্পদ হয়, সম্পদ বাড়লে আমাদের সম্পদ বাড়লে ডেবিট, যদি বলে না না দায়, দায় বাড়লে ক্রেডিট, এইভাবে আগাবো। প্রথম লাইনে বলছে 25,000 টাকা নিয়ে কারবার শুরু করছে, তাহলে আমরা এই যে নগদ টাকা প্রতিষ্ঠানে আসতেছে, দ্যাট মিনস সম্পদ বাড়তেছে, তাহলে সম্পদ বাড়লে কি? ক্যাশ ডেবিট। আমরা এখানে জাবেদা লিখবো ক্যাশ ডেবিট, আর ক্যাপিটাল লিখে রনে নাম লিখে দিও, যার নাম তার নাম লিখতে হয়। তাহলে এই দেখো, এতদিন আমরা ক্যাশ লিখে এখানে ডেবিট লিখতাম, ক্যাপিটাল এখানে ক্রেডিট লিখতাম, এখন আর ডেবিট ক্রেডিট লেখা যাবে না। তাই কি করেছি? ডেবিট মানে হিসাবের বাম পক্ষ বামে লিখছি, আর ক্রেডিট হলো হালকা একটু সরে গিয়েছি। এইটাই হলো আধুনিক কনসেপ্টের হিসাবের ডেবিট কি, ক্রেডিট কি। তাহলে পরীক্ষায় যদি আসে আমরা এখন কি বলবো? হিসাবের ডেবিট কি, ক্রেডিট কি। ডেবিট বলতে বুঝবো হিসাবের বাম পক্ষ, আর ক্রেডিট বলতে হিসাবের ডান পক্ষ। তাহলে এখন যার যার টাকা তার তার ঘরে বসাই দাও। 25,000 25,000 দিলাম। এর ব্যাখ্যা যদি লিখতে বলে যে উইথ এক্সপ্লেনেশন, তাহলে এক্সপ্লেনেশন দেবো। আর যদি বলে না এক্সপ্লেনেশন দরকার নেই, দরকার নেই। এক্সপ্লেনেশন আমরা বহুত দিয়েছি, ওই লাইনটাই তুলে দিবা হুবহু। লিখবো কি? টু ইনভেস্ট টাকা 25,000, অঙ্ক শেষ। এই লাইনটাই তুলে দিবা ব্যাখ্যা। তাই ব্যাখ্যা আধুনিক কনসেপ্টে চাই না, দরকারও নেই। এরপরের লাইন বলছে কি? হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট এ স্যালারি অফ টাকা 2,000 পার মান্থ। দেখো, আমাদের আগে বুঝতে হবে এই ঘটনা কি লেনদেন না লেনদেন নয়। আমরা যদি একটু পড়ে দেখি, হায়ার্ড মানে কি? চুক্তি করা হয়েছে একজন সেক্রেটারি রিসিপশনিস্টের সাথে, যে তুমি আমার প্রতিষ্ঠানে কাজ করো, তোমাকে প্রত্যেক মাসে 2,000 করে ডলার দেবো। তাহলে আমি কি তাকে ডলার দিয়ে দিছি? দেইনি। তাহলে এটার দ্বারা কি প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন বহির্গমন ঘটলো? এটা কোনো লেনদেনই না। নগদ অর্থের কোনো আগমনও হয়নি, বহির্গমনও হয়নি, তাই এটা কোনো লেনদেন না। আমরা এখানে লিখবো মে 2 দিয়ে কি লিখবো? নো এন্ট্রি, দেখে দেবা নো এন্ট্রি। এই এরপরে আমরা 3 তারিখে চলে যাই। 3 তারিখে বলছে কি? পারচেজ 2,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। দেখো, পারচেজ করতেছি, তাও আবার অন অ্যাকাউন্ট। মনে রাখবা, পারচেজ সাধারণত 2 ভাবে করা হয়, নগদে, বাকিতে। তো আমরা বাকি চেনার নিয়ম বুঝে নিব। যদি কোনো লেনদেনে অন অ্যাকাউন্ট বা নাম উল্লেখ থাকে, তাহলে এটা বাকিতে। আর ক্যাশে তো কিছু না বললে, আমরা এখন বলা যায় মডার্ন কনসেপ্ট, কিছু না বলা মানে বাকিতে, আর ক্যাশ উল্লেখ থাকলে ক্যাশে। তো আমরা যদি শুধু পণ্য কিনি তাহলে পারচেজ ডেবিট, আর যদি কোনো সম্পদ কিনি তাহলে আর পারচেজ ডেবিট না, তখন ওই সম্পত্তি ডেবিট। কি শিখলাম? যদি সম্পদ কেনা হয় ওই সম্পত্তির নাম ডেবিট, আর যদি কাঁচামাল কেনা হয়, পণ্য কেনা হয়, তখন পারচেজ ডেবিট। তাহলে এখন আমাকে খেয়াল করতে হবে, আমি যে পারচেজ করতেছি, কি পারচেজ করতেছি? সাপ্লাইজ। সাপ্লাইজ একটা সম্পদ। তাহলে কি আমি এখানে পারচেজ ডেবিট করব না সম্পত্তি ডেবিট করব? হ্যাঁ, অবশ্যই সম্পত্তির নাম আছে, তাই সাপ্লাইজ ডেবিট করব। ডেবিট হবে সাপ্লাইজ ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস একটু বুঝে নিবা, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা? 2,000 টাকার মনে হয় কিনছে নাকি? 2500 টাকা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে 3 তারিখের পরে আমরা লিখবো হলো 7 তারিখ। 7 তারিখে বলছে কি? পেইড অফিস রেন্ট ফর 900 ক্যাশ। এই যে ক্যাশ, পেইড, পেইড মানে পরিশোধ করতেছি। তাহলে দেখবা, পরিশোধ করতেছি আমরা ক্যাশ। মনে রাখবা, কোনো লেনদেন যদি 1 মাসের হয় তাহলে এটা খরচ, আর 1 মাসের বেশি হয়ে গেলে কি? সম্পদ। তাহলে এটা ফর 2 মান্থ, তার মানে 1 মাসের, তাই জার্নাল হবে খরচের জাবেদা হবে। আমরা কি জানি? খরচ হলে খরচ ডেবিট, তাই জাবেদা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, আর পকেট থেকে টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। কত টাকা? 900। এইভাবে আমরা পরবর্তী লেনদেনগুলো করব।
ওকে, তাহলে আমরা যদি পুরোটা না কাটে ওকে, নিচে আমরা একটু ফাঁকা করে ফেলি। এবার 7 তারিখের পরে কত তারিখ? 11 তারিখ। 11 তারিখে বলছে কমপ্লিটেড ট্যাক্স অ্যাসাইনমেন্ট। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এই যে কমপ্লিট, তারপরে পারফর্ম, প্রোভাইড, কমপ্লিট, পারফর্ম, প্রোভাইড, এসব থাকা মানেই সেবা দেওয়া। সেবা দিলেই আয় ডেবিট, সরি সেবা দিলেই আয় ক্রেডিট। সেবা দিলে কি আয়, আর আয় হওয়া মানে আয় বাড়তেছে। আয় বাড়লে আমরা কি জানি? আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। তাহলে সেবা দিচ্ছি, তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন টাকায় দেখবো ডেবিট কি? ডেবিট হবে যে কমপ্লিট করতেছি বিল, তার মানে একটা জিনিস শিখলাম, সেবা দিলেই চোখ বন্ধ করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আমরা চোখ খুলে দেখবো আয়টা কি নগদে না বাকিতে। দেখতেছি কি বিল, বিল অন অ্যাকাউন্ট, এসব থাকা মানে বাকিতে। তাহলে বাকিতে বোঝালে আয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ব্যয়ের ক্ষেত্রে কি অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এবার যেহেতু আয়, তাই আমরা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর আগেই বলেছি সেবা দিলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2100। এই গেল একটা। এরপরে 11 তারিখ পরে তোমরা এই 3টা লেনদেন বুঝতে পারলে আমার বিশ্বাস আয় সংক্রান্ত সব বুঝে ফেলবা। অর্থাৎ আয় 3 ভাবে হতে পারে, আয় নগদে হতে পারে, আয় বাকিতে হতে পারে, অথবা সেবা না দিয়েও টাকা পেতে পারি। তাই এখানে 3 ধরনের প্র্যাকটিসই আছে। প্রথম লেনদেন হলো আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি। পরেরটা বলছে বাবা রিসিভ করেছি অ্যাডভান্স, অ্যাডভান্সের নিচে দাগ দিতে পারো। অ্যাডভান্স মানে অগ্রিম, তার মানে আগের বার সেবা দিয়েছিলাম টাকা পাইনি, এবার আর ওই ভুল করতেছি না, এবার সেবা না দিয়ে কি করতেছি, টাকা পকেটে নিয়ে নিচ্ছি। তাহলে কত তারিখে? এবার 12 তারিখ। তাহলে টাকা পাচ্ছি, সম্পদ বাড়তেছে ক্যাশ, আর আমার দায়ও বাড়তেছে, কারণ সেবা না দিয়েই পাচ্ছি। তাই আনান্ড সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আমি এসআর দিয়ে রাখলাম, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে টাকা হবে এবার 3500। এই এরপরে 12 তারিখের পরে 17 তারিখ। 17 তারিখে বলছে রিসিভ করতেছি 1200 টাকা, কমপ্লিটেড এইচ আননল্ড। তার মানে 11 তারিখ ছিল বাকি লেনদেন, 12 তারিখ ছিল অগ্রিম আয়, আর 17 তারিখ হলো টাকা পাচ্ছি, সেবাও নগদেই দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা নেই, সেবা দিচ্ছি টাকা পাচ্ছি। তার মানে এবার নিশ্চয় আয়, আর আমরা জানি আয় হলেই ক্রেডিট। আর টাকা কি পাচ্ছি? হ্যাঁ অবশ্যই পাচ্ছি। তাহলে ক্যাশ ডেবিট, আমরা লিখবো ক্যাশ ডেবিট। তাহলে কি শিখলাম? একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, সেবা দিলেই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখো আগের বারও সেবা দিছিলাম তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এবারও সেবা দিচ্ছি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু 11 তারিখে সেবা দিছিলাম বাকিতে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে, আর এবার সেবা দিচ্ছি নগদে, তাই ক্যাশ ডেবিট। এই হলো নগদ লেনদেন বাকি লেনদেনের পার্থক্য। টাকা পয়সা কত কত? টাকা পয়সা হলো এবার হলো 1200। এই মোটামুটি আমাদের 17 তারিখ পর্যন্ত লেনদেন। আর বাদ থাকলো মাত্র 2টা। এই 2টা লেনদেন আমি নিচেই একটু করার চেষ্টা করি। আমরা নিচের দিকে ফাঁকা করে বাদ বাকি 3টা লেনদেন করলেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো ডেট,
অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডেবিট ক্রেডিট। ওকে, তাহলে 17 তারিখে পরে এবার কত তারিখ? 20 তারিখ। দেখো 20 তারিখ বলছে পেইড 40% অফ দ্য ব্যালেন্স ডিউ সাপ্লাইজ কোম্পানি, রিড সাপ্লাই কোম্পানি। দেখো ওই যে রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমরা কবে কিনেছিলাম? 3 তারিখে। কত টাকার পণ্য কিনেছিলাম? 2500 টাকা। সেদিন দেখো 3 তারিখে 2500 টাকা অ্যাকাউন্ট পেয়েবল ছিল। আমি কি তোমাদের বুঝতে পেরেছি? অ্যাকাউন্ট পেয়েবল সেদিন কি ছিল? ক্রেডিট। সেদিন ছিল ক্রেডিট। তো সারা জীবন কি ক্রেডিটই থাকবে? ওর টাকা পরিশোধ করতে হবে না, আজকে তারে পরিশোধ করতেছি, তাহলে ওই ভদ্রলোক কমে যাবে। সেদিন ছিল ক্রেডিট, আজকে হবে ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে কত টাকা হবে সেটাও খেয়াল করো। 2500 টাকার 40%, 40%। তাহলে 2500 টাকার 40% কত হওয়া উচিত? 1000 টাকা। এই হলো। এরপরে কত তারিখ? 30 তারিখ। 30 তারিখ বলছে পেইড সেক্রেটারি স্যালারি, সেক্রেটারি স্যালারির টাকা পরিশোধ করতেছি, কারেন্ট মাল। দেখো ওই যে 2 তারিখে চুক্তি করেছিলাম, সেদিন কি আমরা টাকা পয়সা দিয়েছিলাম? না, আজকে ওই ভদ্রলোকের টাকা পরিশোধ করতেছি। তাহলে আমার খরচ হচ্ছে, খরচ হলে ডেবিট, খরচটা কি পাবো? স্যালারি পাবো। তাহলে আমরা লিখবো কি? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে কত টাকা? টাকা কিন্তু উল্লেখ নেই, বুঝে নিতে হবে। চুক্তি হয়েছিল কত করে? চুক্তি হয়েছিল 2000 করে। তাহলে আমরা সে 2000 টাকাই দেবো। এই এরপরে লাস্ট ওয়ান থাকলো সাপ্লাইজ আনইউজড। এখানে একটা নিয়ম মনে রাখবো তোমরা, যদি কোনো লেনদেনে আনইউজড বা অন হ্যান্ড বলে, আনইউজড বা অন হ্যান্ড মানেই এটা সম্পদ। এটা কি? সম্পদ। তার মানে বুঝতে হবে আমি প্রথম দিন সাপ্লাইজ কিনেছিলাম প্রথম দিন 2500 টাকা, 2500 টাকার কিনেছিলাম। এখন 2500 থাকার কথা, কিন্তু আছে কত? 500। তাহলে নেই কত? 2000। এই 2000 টাকা নাই মানে খরচ হয়ে গেছে। তাহলে আমরা প্রথম দিন ছিল সম্পত্তির জাবেদা। মনে রাখবা, সম্পদের জাবেদা প্রথমে থাকলে মাসের শেষে খরচের জাবেদা হয়। তাহলে কি জাবেদা করব? এক্সপেন্সের জাবেদা। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। টাকা লিখবো হলো 2500 বিয়োগ 500। কেন 2500 ছিল, এখন আছে 500। তাহলে নেই কত? 2000 টাকা। এই হলো মোটামুটি আমাদের লেনদেন। তো আজকে আমরা শিখলাম জার্নাল। এই লেনদেন থেকে আমরা আগামী দিন করবো কি করে লেজার করতে হয়, এর থেকে আমরা কি করব, কিভাবে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হয়। তো ঠিক আছে, তোমরা এই যে অঙ্ক বাসায় আরো প্র্যাকটিস করতে পারো। কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা গত কয়েকটা ক্লাসে আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, যে অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশন, তারপরে অ্যাকাউন্টিংয়ের কিছু প্রিন্সিপালস, কনস্ট্যান্টস, লিমিটেশনস, এইগুলো। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা ম্যাথামেটিক্যাল প্র্যাকটিসে যাব। আর তোমরা জানো যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ে অনেকগুলো ম্যাথ আছে। যেমন প্রথমেই আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলবে, জার্নাল করতে বলবে, তারপরে তার থেকে লেজার করতে হবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে, এরপরে কারেক্ট ট্রায়াল ব্যালেন্স, বিভিন্ন রকমের। তো সেই অনুযায়ী আমরা আজকে একটা অঙ্ক তৈরি করতেছি এবং সেটা সমাধান করার চেষ্টায় আছি। যদি আমরা লেনদেনগুলো পড়ে দেখি, প্রথমে আমাদের জানতে হবে জাবেদা আসলে কি। জাবেদা হলো যে কোনো ঘটনাগুলো যে অর্থাঙ্কে পরিমাপযোগ্য, সেই লেনদেনগুলো তারিখের ক্রম অনুযায়ী প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা। তাহলে জাবেদা আসলে কি? হিসাবে প্রাথমিক বই। ঠিক আছে, তো প্রাথমিক বইতে আমরা তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট আকারে সাজাবো। আর এও আমরা আলোচনা করেছি ডেবিট হলো কি? আসলে ডেবিট হলো হিসাবের বাম পক্ষ আর ক্রেডিট হলো হিসাবের ডান পক্ষ। তো তুমি এখন আমরা যখন জাবেদা করব, আগে যেমন করতাম নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট লেখা যাবে না, বলবো ঠিকই কিন্তু লিখবো না। এটাই হলো আমার মোটামুটি এই মডার্ন কনসেপ্টের জার্নাল করার নিয়ম। তো দেখো প্রথমে বলছে, তোমরা যদি একটু লেনদেন দেখতে পারো, বলছে মিস্টার রনি 1 নম্বর অঙ্ক, লাইসেন্স সিপিএ। সিপিএ 15 কি? সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ হার বিজনেস দ্য ফলোয়িং ইভেন্টস অ্যান্ড ট্রানজাকশনস অকার্ড ইন মে 2017। 2017 সালের মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো হয়েছে। তাহলে আমরা এতদিন বাংলায় করে আসতাম, আজকে সেটা কি করব? ইংলিশে। এই হলো পার্থক্য। তো প্রথমে
রনি মে মাসে তার নিম্নলিখিত লেনদেন হয়েছে সেইটা বোঝাচ্ছে। তো যাই হোক, প্রথমে আমরা ডেটের করে ডেট দিব। এটা হলো বুঝতেই পারতেছো 2017, এটা তারপরে মে মাসের 1 তারিখের ঘটনা। 1 তারিখে প্রথমে কোনো লেনদেন হয়নি, পরে যে এই টাকাটা তুমি যদি বুঝো, দেখো আমরা এখন এটা করতেছি, রনি ইনভেস্টেড টাকা 25,000 ক্যাশ। আমরা এর যদি বাংলা বলি, রনি 25,000 টাকা নগদ বিনিয়োগ করে কারবার শুরু করেছে। তো তোমরা যখন জার্নাল করতে যাও তখন তোমাদেরকে আগে মনে করে দেখো, আমরা একাদশ দ্বাদশী করে আসছিলাম, টোটাল হিসাব হলো 6 প্রকার। কি কি? সম্পদ, ব্যয়, উত্তোলন, এইগুলোর ক্যারেক্টার 1, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো আর এক। আমি যদি একটু লিখি যে অ্যাসেটস, এক্সপেন্স আর কি ড্রয়িংস, এইগুলোর সবসময় স্বাভাবিক যে হলো ডেবিট, এদের নর্মাল ব্যালেন্স কি ডেবিট। ঠিক তেমনি এর বিপরীত, অ্যাসেটস এর বিপরীত কি লায়াবিলিটিস, এর বিপরীত হলো রেভিনিউ, এর বিপরীত হলো কি ক্যাপিটাল বা অনার্স ইকুইটি বলতে পারো। এর আবার স্বাভাবিক জের কি ক্রেডিট, এই হলো স্বাভাবিক জের গেল। এখন আরো একটু জিনিস মনে রাখবা, এই তিনটার ক্যারেক্টার 1, এই তিনটার ক্যারেক্টার আর 1। এই ক্যারেক্টার কি? এই তিনটার যে কোনো জিনিস যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ হলে কি হবে বাবা ডেবিট, আর এই তিনটার যে কোনো জিনিস যদি ডিক্রিজ হয় কি হবে ক্রেডিট। এইটা মনে রাখতে হবে। অর্থাৎ কি শিখলাম? সম্পদ, ব্যয়, উত্তোলন, বাড়লে ডেবিট। আমরা যদি এখন কালার চেঞ্জ করি একটু, বাড়লে ডেবিট আর কমলে কি ক্রেডিট। ঠিক তেমনি এই আয়, দায়, মালিকানা সত্ত্ব, আমি এইভাবে মিলাই লিখি, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো যদি আবার তোমার ডিক্রিজ হয়, ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে কি হবে ক্রেডিট। এটা হলো জার্নাল করার মূল কনসেপ্ট। তাহলে একটা জিনিস খেয়াল করবা, এই তিনটার ক্যারেক্টার যা, এই তিনটার ক্যারেক্টার তার উল্টা। অর্থাৎ সম্পদ, ব্যয়, উত্তোলন বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। ঠিক তেমনি তার বিপরীত, আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট আর কমলে কি ডেবিট। এই সিস্টেমগুলো যদি আমরা বুঝি, আমরা কি কি শিখলাম এখান থেকে? সম্পদ, ব্যয়, উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এর বিপরীত হলো আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে হবে ক্রেডিট, কমলে হবে ডেবিট। আর এই তিনটার স্বাভাবিক জের কি নরমাল ব্যালেন্স ডেবিট, আর এদের নরমাল ব্যালেন্স কি ক্রেডিট। তাহলে বুঝতে পারলাম সম্পদ, ব্যয়, উত্তোলন কখনোই ক্রেডিট জের প্রকাশ করতে পারে না। ঠিক তেমনি আয়, দায়, মালিকানা সত্ত্ব এরাও কখনোই ডেবিট জের প্রকাশ করতে পারে না, এরা অলওয়েজ ক্রেডিট জের প্রকাশ করবে। এই হলো মোটামুটি আমাদের জার্নাল করার মূল কনসেপ্ট। তাহলে এখন তোমাকে একটা লেনদেন করে দেখতে হবে যে আমার এই লেনদেন দ্বারা সম্পদ বাড়তেছে, আয় বাড়তেছে, না দায় বাড়তেছে, কি হচ্ছে। যদি সম্পদ হয়, সম্পদ বাড়লে আমাদের সম্পদ বাড়লে ডেবিট, যদি বলে না না দায়, দায় বাড়লে ক্রেডিট, এইভাবে আগাবো। প্রথম লাইনে বলছে 25,000 টাকা নিয়ে কারবার শুরু করছে, তাহলে আমরা এই যে নগদ টাকা প্রতিষ্ঠানে আসতেছে, দ্যাট মিনস সম্পদ বাড়তেছে। তাহলে সম্পদ বাড়লে কি ক্যাশ ডেবিট, আমরা এখানে যাবে লিখবো ক্যাশ ডেবিট, আর ক্যাপিটাল লিখে রনি নাম লিখে দিও, যার নাম তার নাম লিখতে হয়। তাহলে এই দেখো, এতদিন আমরা ক্যাশ লিখে এখানে ডেবিট লিখতাম, ক্যাপিটাল এখানে ক্রেডিট লিখতাম, এখন আর ডেবিট ক্রেডিট লেখা যাবে না। তাই কি করেছি, ডেবিট মানে হিসাবের বাম পক্ষ বামে লিখছি, আর ক্রেডিট হলে হালকা একটু সরে গিয়েছি। এইটাই হলো আধুনিক কনসেপ্টের হিসাবের ডেবিট কি ক্রেডিট কি। তাহলে পরীক্ষায় যদি আসে আমরা এখন কি বলবো, হিসাবের ডেবিট কি ক্রেডিট কি। ডেবিট বলতে বুঝবো হিসাবের বাম পক্ষ, আর ক্রেডিট বলতে হিসাবের ডান পক্ষ। তাহলে এখন যার যার টাকা তার ঘরে বসাই দাও। 25,000 দিলাম। এর ব্যাখ্যা যদি লিখতে বলে যে উইথ এক্সপ্লেনেশন, তাহলে এক্সপ্লেনেশন দেবো। আর যদি বলে না এক্সপ্লেনেশন দরকার নেই, দরকার নেই, এক্সপ্লেনেশন আমরা বহুত দিয়েছি, ওই লাইনটাই তুলে দিবা হুবহু। লিখবো কি টু ইনভেস্ট টাকা 25,000, অঙ্ক শেষ।
এই লাইনটাই তুলে দিবা ব্যাখ্যা। তাই ব্যাখ্যা আধুনিক কনসেপ্টে চাই না, দরকারও নাই। এরপরের লাইন বলছে কি, হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট এ স্যালারি অফ টাকা 2000 পার মান্থ। দেখো আমাদের আগে বুঝতে হবে এই ঘটনা কি লেনদেন না লেনদেন নয়। আমরা যদি একটু পড়ে দেখি, হায়ার্ড মানে কি, চুক্তি করা হয়েছে একজন সেক্রেটারি রিসিপশনিস্টের সাথে যে তুমি আমার প্রতিষ্ঠানে কাজ করো, তোমাকে প্রত্যেক মাসে 2000 করে ডলার দেবো। তাহলে আমি কি তাকে ডলার দিয়ে দিছি? দেইনি। তাহলে এটার দ্বারা কি প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন বহির্গমন ঘটলো? এটা কোনো লেনদেনই না। নগদ অর্থের কোনো আগমনও হয়নি, বহির্গমনও হয়নি, তাই এটা কোনো লেনদেন না। আমরা এখানে লিখবো মে 2 দিয়ে কি লিখবো, নো এন্ট্রি, দেখে দেবা নো এন্ট্রি। এই এরপরে আমরা 3 তারিখে চলে যাই। 3 তারিখে বলছে কি, পারচেজ 2500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। দেখো পারচেজ করতেছি, তাও আবার অন অ্যাকাউন্ট। মনে রাখবা পারচেজ সাধারণত 2 ভাবে করা হয়, নগদে বাকিতে। তো আমরা বাকি চেনার নিয়ম বুঝে নিব। যদি কোনো লেনদেনে অন অ্যাকাউন্ট বা নাম উল্লেখ থাকে তাহলে এটা বাকিতে, আর ক্যাশে তো কিছু না বললে আমরা এখন বলা যায় মডার্ন কনসেপ্ট, কিছু না বলা মানে বাকিতে, আর ক্যাশ উল্লেখ থাকলে ক্যাশে। তো আমরা যদি শুধু পণ্য কিনি তাহলে পারচেজ ডেবিট, আর যদি কোনো সম্পদ কিনি তাহলে আর পারচেজ ডেবিট না, তখন ওই সম্পত্তি ডেবিট। কি শিখলাম? যদি সম্পদ কেনা হয় ওই সম্পত্তির নাম ডেবিট, আর যদি কাঁচামাল কেনা হয়, পণ্য কেনা হয়, তখন পারচেজ ডেবিট। তাহলে এখন আমাকে খেয়াল করতে হবে, আমি যে পারচেজ করতেছি, কি পারচেজ করতেছি? সাপ্লাইজ। সাপ্লাইজ একটা সম্পদ। তাহলে কি আমি এখানে পারচেজ ডেবিট করব না সম্পত্তি ডেবিট করব? হ্যাঁ অবশ্যই সম্পত্তির নাম আছে, তাই সাপ্লাইজ ডেবিট করব। ডেবিট হবে সাপ্লাইজ ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস একটু বুঝে নিবা, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা? 2000 টাকার মনে হয় কিনছে নাকি, 2500 টাকা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে 3 তারিখের পরে আমরা লিখবো হলো 7 তারিখ। 7 তারিখে বলছে কি, পেইড অফিস রেন্ট ফর 900 ক্যাশ। এই যে ক্যাশ, পেইড, পেইড মানে পরিশোধ করতেছি। তাহলে দেখবা পরিশোধ করতেছি আমরা ক্যাশ। মনে রাখবা কোনো লেনদেন যদি 1 মাসের হয় তাহলে ওটা খরচ, আর 1 মাসের বেশি হয়ে গেলে কি সম্পদ। তাহলে এটা ফর 2 মান্থ, তার মানে 1 মাসের, তাই জার্নাল হবে খরচের জাবেদা হবে। আমরা কি জানি, খরচ হলে খরচ ডেবিট, তাই জাবেদা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, আর পকেট থেকে টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। কত টাকা? 900। এইভাবে আমরা পরবর্তী লেনদেনগুলো করব। ওকে, তাহলে আমরা যদি পুরোটা না কাটে ওকে, নিচে আমরা একটু ফাঁকা করে ফেলি। এবার 7 তারিখের পরে কত তারিখ? 11 তারিখ। 11 তারিখে বলছে কমপ্লিটেড ট্যাক্স অ্যাসাইনমেন্ট। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এই যে কমপ্লিট, তারপরে পারফর্ম, প্রোভাইড, কমপ্লিট, পারফর্ম, প্রোভাইড, এসব থাকা মানেই সেবা দেওয়া। সেবা দিলেই আই ডেবিট, সরি সেবা দিলেই আই ক্রেডিট। সেবা দিলে কি আয়, আর আয় হওয়া মানে আয় বাড়তেছে। আয় বাড়লে আমরা কি জানি, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। তাহলে সেবা দিচ্ছি, তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন টাকায় দেখবো ডেবিট কি, ডেবিট হবে যে কমপ্লিট করতেছি বিল। তার মানে একটা জিনিস শিখলাম, সেবা দিলেই চোখ বন্ধ করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আমরা চোখ খুলে দেখবো আয়টা কি নগদে না বাকিতে। দেখতেছি কি বিল, বিল অন অ্যাকাউন্ট, এসব থাকা মানে বাকিতে। তাহলে বাকিতে বোঝালে আয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ব্যয়ের ক্ষেত্রে কি অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এবার যেহেতু আয়, তাই আমরা লিখবো অ্যাকাউন্টস
রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর আগেই বলেছি সেবা দিলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2100। এই গেল একটা। এরপরে 11 তারিখ পরে তোমরা এই তিনটা লেনদেন বুঝতে পারলে আমার বিশ্বাস আয় সংক্রান্ত সব বুঝে ফেলবা। অর্থাৎ আয় তিন ভাবে হতে পারে, আয় নগদে হতে পারে, আয় বাকিতে হতে পারে, অথবা সেবা না দিয়েও টাকা পেতে পারি। তাই এখানে তিন ধরনের প্র্যাকটিসই আছে। প্রথম লেনদেন হলো আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি। পরেরটা বলছে বাবা রিসিভ করেছি অ্যাডভান্স, অ্যাডভান্সের নিচে দাগ দিতে পারো। অ্যাডভান্স মানে অগ্রিম, তার মানে আগের বার সেবা দিয়েছিলাম টাকা পাইনি, এবার আর ওই ভুল করতেছি না, এবার সেবা না দিয়ে কি করতেছি টাকা পকেটে নিয়ে নিচ্ছি। তাহলে কত তারিখে এবার 12 তারিখ, তাহলে টাকা পাচ্ছি, সম্পদ বাড়তেছে ক্যাশ, আর আমার দায়ও বাড়তেছে কারণ সেবা না দিয়েই পাচ্ছি। তাই আনান্ড সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আমি এসআর দিয়ে রাখলাম, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে টাকা হবে এবার 3500। এই এরপরে 12 তারিখের পরে 17 তারিখ, 17 তারিখে বলছে রিসিভ করতেছি 1200 টাকা, কমপ্লিটেড এইচ আননল্ড। তার মানে 11 তারিখ ছিল বাকি লেনদেন, 12 তারিখ ছিল অগ্রিম আয়, আর 17 তারিখ হলো টাকা পাচ্ছি, সেবাও নগদেই দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা নেই, সেবা দিচ্ছি টাকা পাচ্ছি। তার মানে এবার নিশ্চয় আয়, আর আমরা জানি আয় হলেই ক্রেডিট। আর টাকা কি পাচ্ছি? হ্যাঁ অবশ্যই পাচ্ছি। তাহলে ক্যাশ ডেবিট, আমরা লিখবো ক্যাশ ডেবিট। তাহলে কি শিখলাম? একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, সেবা দিলেই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখো আগের বারও সেবা দিছিলাম তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এবারও সেবা দিচ্ছি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু 11 তারিখে সেবা দিছিলাম বাকিতে তাই অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে, আর এবার সেবা দিচ্ছি নগদে তাই ক্যাশ ডেবিট। এই হলো নগদ লেনদেন বাকি লেনদেনের পার্থক্য। টাকা পয়সা কত কত? টাকা পয়সা হলো এবার হলো 1200। এই মোটামুটি আমাদের 17 তারিখ পর্যন্ত লেনদেন, আর বাদ থাকলো মাত্র দুইটা। এই দুইটা লেনদেন আমি নিচেই একটু করার চেষ্টা করি। আমরা নিচের দিকে ফাঁকা করে বাদ বাকি আর তিনটা লেনদেন করলেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট ক্রেডিট। ওকে, তাহলে 17 তারিখে পরে এবার কত তারিখ? 20 তারিখ। দেখো 20 তারিখ বলছে পেইড 40% অফ দ্য ব্যালেন্স ডিউ সাপ্লাইজ কোম্পানি, রিড সাপ্লাই কোম্পানি। দেখো ওই যে রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমরা কবে কিনেছিলাম? 3 তারিখে। কত টাকার পণ্য কিনেছিলাম? 2500 টাকা। সেদিন দেখো 3 তারিখে 2500 টাকা অ্যাকাউন্ট পেয়েবল ছিল। আমি কি তোমাদের বুঝতে পেরেছি? অ্যাকাউন্ট পেয়েবল সেদিন কি ছিল? ক্রেডিট। সেদিন ছিল ক্রেডিট। তো সারা জীবন কি ক্রেডিট থাকবে? ওর টাকা পরিশোধ করতে হবে না, আজকে তারে পরিশোধ করতেছি, তাহলে ওই ভদ্রলোক কমে যাবে। সেদিন ছিল ক্রেডিট, আজকে হবে ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে কত টাকা হবে সেটাও খেয়াল করো। 2500 টাকার 40%, 40%। তাহলে 2500 টাকার 40% কত হওয়া উচিত? 1000 টাকা। এই হলো। এরপরে কত তারিখ? 30 তারিখ। 30 তারিখ বলছে পেইড সেক্রেটারি স্যালারি, সেক্রেটারি স্যালারির টাকা পরিশোধ করতেছি, কারেন্ট মান্থ। দেখো ওই যে 2 তারিখে চুক্তি করেছিলাম সেদিন কি আমরা টাকা পয়সা দিয়েছিলাম? না, আজকে ওই ভদ্রলোকের টাকা পরিশোধ করতেছি। তাহলে আমার খরচ হচ্ছে, খরচ হলে ডেবিট, খরচটা কি পাবো? স্যালারি পাবো। তাহলে আমরা লিখবো কি? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে কত টাকা? টাকা কিন্তু উল্লেখ নেই, বুঝে নিতে হবে। চুক্তি হয়েছিল কত করে? চুক্তি হয়েছিল 2000 করে, তাহলে আমরা সে 2000 টাকায় দেবো।
এই এরপরে লাস্ট ওয়ান থাকলো সাপ্লাইজ আনইউজড। এখানে একটা নিয়ম মনে রাখবো তোমরা, যদি কোনো লেনদেনে আনইউজড বা অন হ্যান্ড বলে, আনইউজড বা অন হ্যান্ড মানেই এটা সম্পদ। এটা কি সম্পদ? তার মানে বুঝতে হবে আমি প্রথম দিন সাপ্লাইজ কিনেছিলাম প্রথম দিন 2500 টাকা, 2500 টাকার কিনেছিলাম, এখন 2500 থাকার কথা কিন্তু আছে কত 500, তাহলে নেই কত 2000। এই 2000 টাকা নাই মানে খরচ হয়ে গেছে। তাহলে আমরা প্রথম দিন ছিল সম্পত্তির জাবেদা, মনে রাখবা সম্পদের জাবেদা প্রথমে থাকলে মাসের শেষে খরচের জাবেদা হয়। তাহলে কি জাবেদা করব? এক্সপেন্সের জাবেদা, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজ ক্রেডিট। টাকা লিখবো হলো 2500 বিয়োগ 500। কেন 2500 ছিল, এখন আছে 500, তাহলে নেই কত 2000 টাকা। এই হলো মোটামুটি আমাদের লেনদেন। তো আজকে আমরা শিখলাম জার্নাল। এই লেনদেন থেকে আমরা আগামী দিন করবো কি করে লেজার করতে হয়, এর থেকে আমরা কি করব কিভাবে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হয়। তো ঠিক আছে, তোমরা এই যে অঙ্ক বাসায় আরো প্র্যাকটিস করতে পারো। কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাই।